আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বাগানে দেখুন কত কিছু নিয়ে এসেছি। হচ্ছে একটা ভাঙা বালতি, একটা আটার প্যাকেট, বেলচা এবং সবজির খোসা আর কিছু বীজ। তো আজকে কিছু বীজ বপন করব, যেহেতু বেড রেডি করাই রয়েছে। আর হচ্ছে এদিকে সবজির খোসাগুলো একটা বড় শপিং ব্যাগ দেখে সেটাকে গ্রো ব্যাগ হিসেবে ব্যবহার করেছি। তো আমার হাতের কাছে আসলে যেগুলো আছে আমি সেগুলো দিয়ে গাছ বসানোর চেষ্টা করতেছি, কারণ নতুন নতুন বাগানে এই বছর প্রথম আমি ছাদ বাগান করতেছি। তাই আমি কোনো খুব বেশি ইনভেস্ট করব না বাগানে, মানে টব কিনতে বা অন্য কিছু কিনতে খুব বেশি টাকা খরচ করব না। আর সবগুলো ময়লা আমি এখানে দিয়ে দিলাম, তারপর আমি এখানে উপরে মাটি দিয়ে তারপর মূলো বীজ দিয়ে দিব। তো আসলে এই যে ভাঙা বালতি বা হচ্ছে 5 লিটারি বোতল, তেলের বোতল, এগুলো দিয়ে আমাকে অনেকেই উৎসাহ দেয়, কারণ এই উৎসাহগুলো না থাকলে না আমি একা একা পেরে উঠতাম না। হয়তোবা এত কিছু করতেও পারতাম না, বাগানে এত গাছ লাগাতে পারতাম না, কারণ বাগানের বেশিরভাগটাই মানুষের উৎসাহ দিয়েই ভর্তি। মানে কেউ ক্যারেট দিয়েছে, ফলের ক্যারেট, কেউ হচ্ছে সবজির খোসা এনে দেয় যে তুমি সবজি লাগাও, তারপর হচ্ছে কেউ বা ভাঙা বালতি বা কেউ ভাঙা পট, তেলের বোতল দেয় যে তুমি এটাতে কিছু লাগাইতে পারো, কেউ গাছ এনে দেয়, কেউ বীজ এনে দেয়। তো এই যে ছোট ছোট উৎসাহগুলো, এগুলো আমার খুব ভালো লাগে, কারণ আমি গাছ লাগাচ্ছি এবং সবাই আমাকে গাছ লাগানোর প্রতি আগ্রহ জন্মায় দিচ্ছে এবং আমাকে উৎসাহ দিচ্ছে যে তুমি লাগাও, সমস্যা নেই, এটা ভালো কাজ, আসলেই এটা ভালো কাজ। তো যাই হোক, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে গাছ লাগাতে সাহায্য করতেছে। আর হচ্ছে আমি সবজি খোসা দিয়ে বেডটা তৈরি করে নিলাম, আর এখন উপরে আমি মাটি দিয়ে দিব। ঢেঁড়স গাছগুলো লাগানোর আগে আমি নিচে সবজির খোসা দিয়ে উপরে কিছু মাটি দিয়ে তারপর ঢেঁড়সের বীজ বসিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে তো কিছু ঢেঁড়স পেয়েছি এবছর, আর কিছু বীজও তৈরি করে নিয়েছি। তো সেগুলো আমি গাছগুলো এখন আস্তে আস্তে তুলে দিচ্ছি, একটা একটা করে, যেখানে বীজ হয়ে যাচ্ছে সেই গাছটা তুলে দিচ্ছি। যদিও বা রাখলে আরও ঢেঁড়স হতো, তো 2-3টে গাছের আর কয়েকটা ঢেঁড়স হবে, সেগুলো আমার কোনো কাজেই লাগবে না, বরং ফ্রিজে রাখতে রাখতে পরবর্তীতে অনেক নষ্টই হয়ে যায়। তাই আমি আর গাছগুলো না রেখে গাছগুলো তুলে দিয়ে মাটিটা একটু রোদে দিয়ে সেটা দিয়ে বেড তৈরি করতেছি, যেহেতু মাটিরও সংকট রয়েছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে দেখুন লাউ গাছটা কেটে দেওয়ার পরে এই ক্যারেটটাতে শুধু কয়েকটা মূলো গাছে রয়েছে। তাই আমি কয়েকদিন আগে আমি কয়েকটা শশার বীজ দিয়েছিলাম। তো শশার গাছ তো কোনো দেখতেই পাচ্ছি না। তারপরে 2-3 দিন পর আমি এখানে 2টো লাউ গাছ দিয়েছিলাম, যেগুলো মানে বাড়িতে আর কি লাউ হয়, বাড়িতে লাউয়ের বীজ তৈরি করা, গ্রাম থেকে আমার বোন দিয়েছিল। তো কই সে লাউয়ের গাছও আমি দেখতে পাচ্ছি না। তো একটু খুঁড়ে দেখতে চাইলাম যে আসলে বীজগুলোর অবস্থা কেমন। তো দেখতে গিয়ে আমি ভাবলাম যে এই লাল বীজটা আবার কি নতুনই রয়েছে কি না। তো না, এটাকে ভেঙে দেখলাম যে না, এটা এই গাছটা যে হয়েছিল এই লাউয়ের বীজ থেকে এই গাছটা হয়েছিল। তো যাই হোক, আমি এই গাছটাকে অনেক একটু ধৈর্য নিয়ে আর কি তুলে ফেললাম, কারণ গাছটা থাকার কারণেও হতে পারে মাটিটা শক্ত হয়ে রয়েছে শিকড় দিয়ে, যার কারণে বীজগুলো জার্মিনেট হতে পারছে না। আর আমিও আসলে একটা মাটিগুলোকে আলগা করেও দিতে পারতেছি না, কারণ এখানে কিছু শাক রয়েছে। যাই হোক, আর এদিকে তুলতে গিয়ে দেখলাম যে এটা মনে হচ্ছে শশার বীজ থেকে চারা হচ্ছে। তো এটাকে আস্তে করে রেখে দিলাম। তবে আর কোনো বীজ আমি পেলাম না খোঁজে, কোনো লাউয়ের বীজও পেলাম না, কোনো শশার বীজও পেলাম না। তবে ছোট্ট একটা চারা উঠতেছে, এটাই দেখে মনে হলো যে এটা শশার থেকে হতে পারে, কারণ ওরকম একটা চিকন শশার বীজ যেমন চিকন, সেরকম একটা চারা উঠতেছে। যাই হোক, তো দেখা যাক, আর 2-3 দিন দেখবো, যদি না হয় তাহলে আরও বীজ বসিয়ে দিব, কারণ আমার বাগানে লাউ গাছটা খুব বেশি ভালো হয়নি, মানে শাক খাওয়ার মতো কোনো লাউ গাছ করতে পারিনি। আর এগুলো হচ্ছে হাজারি লাউয়ের বীজ দিয়েছিলাম আগের যে গাছগুলো, ওগুলোতে এখনই লাউ ধরতেছে, পাতাগুলোও ছোট ছোট, কোনো ডগা বেশি একটা নেই যে আমি একটু শাক খাবো। তবে লাউয়ের থেকে কিন্তু লাউয়ের শাকটাই বেশি মজা হয়। আর যেহেতু আমার কাছে বীজ রয়েছে, আমি সবগুলোরই বীজ সবগুলো একবারে বসাই না, কিছু কিছু রেখে দিই এবং কিছু কিছু বসাই, যাতে পরবর্তীতে প্রয়োজন হলে আমি বীজ বসাতে পারি। এগুলো হচ্ছে আমি শিখেছি কিভাবে, সেটা হচ্ছে আমি
ইউটিউবে যে বড় বড় ভিডিও মানে চ্যানেলগুলো দেখি, যাদেরকে আমি ফলো করি, তাদের ভিডিও থেকে আমি অনেক কিছু আসলে শিখতে পারি। তো দেখে দেখেই তো শিখবো, তাই না? আবার নিজে বাগান করে করেও শেখা যায়। আসলে অভিজ্ঞতাটা সবসময় হেরে গিয়ে হয়, আবার সে কাজ করতে গিয়ে হয়। এরকমই তো মানুষের জীবনে অভিজ্ঞতা হয়, তাই না? আর যেহেতু এখনও শীতটা পুরোপুরি আসেনি, তার আগেই আমার লাউ গাছ হয়েছে, তো খুব বেশি শীত যখন আসবে তখনও তো গাছ বসাতে হবে, তাই না? তাই আমি কিছু বীজ রেখে দিয়েছি, সিমের বীজ, লাউয়ের বীজ, মানে শীতকালীন কিছু বীজ আমার কাছে রয়েছে, সাফিসিয়েন্ট থেকেই যায়। আর এদিকে একটা মরিচ রোদে দিয়েছি যে শুকলে বীজ ছড়িয়ে দিব, কিন্তু আসলে ছড়িয়ে দেওয়ার মতো সময়টাও হয় না, আর মনেও থাকে না আসলে। তো এদিকে হচ্ছে দেখুন নাপা শাকগুলো খুব সুন্দর হয়ে উঠেছে, নাপা শাকের বীজটা মনে হচ্ছে ভালো ছিল। আর ইনকা গাঁদাগুলো আসলে একটু আগে আগেই আমি কাটিং করেছি, তো সেগুলো থেকে যে চারাগুলো হয়েছে আমি ওগুলোকে ঝোপালো করার জন্য প্রতিনিয়ত ডগাগুলো কেটে দিই, কিন্তু দেখতেছি কুড়ি খুব বেশি আসতেছে, মানে কুড়ি আসতেই আসে, তবে গাছগুলো বেশ ঝোপালোই হয়েছে। আর দেখি অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে আর কুড়ি কাটবো না, মানে ফুল নেব আর কি, যেহেতু অনেক গাছ তো ফুল নিতে সমস্যা নেই। আর দাও না, দিব, তুমি যাও। আর এদিকে হচ্ছে প্রতিদিনে আমার বাগানে এই যে সুন্দর সুন্দর ফুলগুলো আমার মনগুলোকে ভালো করে দেয়। যদিও বাগানে ভালো খারাপ দুটোই রয়েছে, কারণ খারাপটা দেখলে যেমন মন খারাপ হয়, আবার কিছু কিছু ফুল গাছ বা নিজের তৈরি করা সবজি গাছ থেকে যখন সবজি পাওয়া যায় তখন কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়, যে না, খারাপের পরে কিন্তু কিছু কিছু ভালোও রয়েছে। যার কারণে আমাদের বাগান করার উদ্যোগটা কখনোই কমে না, বা অনুপ্রেরণাটাও কমে না। যাই হোক, আর এই যে এই টবে যে আমি এই বড় বড় পর্তুলিকাগুলো বসিয়েছি, তো এই ফুলের সাইজটা এত সুন্দর, এত বড় বড় যে দেখে আসলেই ভালো লাগে। মাঝে মাঝে ভাবি যে ফুলগুলোকে নিয়ে গিয়ে ঘরে রাখি, কিন্তু আসলে আফসোস হচ্ছে যে পর্তুলিকা 12টার পর থেকে আর থাকে না। আর বিশেষ করে আমার ছাদে তো 11টা, 11:30 হতে হতেই ফুলগুলো একদম ঝিমিয়ে যায়, এত রোদ উঠে যে রোদের মধ্যে ফুলগুলো থাকতেই পারে না। আর এই গাছটা যে কিসের গাছ আমি নিজেও জানি না, গাছটাকে তবুও রেখে দিয়েছি, তবে এখন ফুল ফল দুটোই আসতেছে, তবে ছোট্ট ছোট্ট ফল দেখে বোঝাই যায় না, শুধু তরমুজের মতো মনে হয়। এখন দেখা যাক। আর একটা বিষয় দেখুন, বেগুন গাছে কিছু কিছু ডাল হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়ে গিয়ে মরে যাচ্ছে। আর এই গাছটা তো গোড়া ভেঙে গিয়েছিল, তারপর আমি অনেকটা আশা নিয়ে গোড়ার মধ্যে মাটি দিয়ে রেখেছি, যদি গাছটা আমার জন্য বেঁচে যায়। তো মনে হচ্ছে যাবে না, এখন দেখা যাক, বাকিটা আসলে আল্লাহর ইচ্ছা। আর এই যে দেখুন গাছগুলো কেমন যেন এক একটা ডগা ঝিমিয়ে গিয়ে গিয়ে মরে যাচ্ছে, এখন কি সমস্যা সেটাই বুঝতে পারতেছি না। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে প্লিজ আমাকে জানাবেন, কারণ এত বড় বড় বেগুন গাছ আর এখন বেগুন ধরতেছে, এই সময়ে বেগুন গাছের এরকম অবস্থা হলে কিন্তু সত্যিই আমি খুবই মানে ভেঙে পড়বো যে কি করব না করব, কারণ এরকমটা সবার ক্ষেত্রেই হবে। সত্যি বেগুন গাছগুলো দেখে খুবই আপসেট লাগতেছে, মানে খুবই খারাপ লাগছে। দেখুন প্রত্যেকটা গাছেই এক একটা ডগা এভাবে ঝিমিয়ে যাচ্ছে, এটা কি কোনো ছত্রাকজনিত, নাকি গোড়া পচে যাচ্ছে, না কি সমস্যা? আমি তো ডালগুলো দেখলাম, কিছুই বুঝতে পারতেছি না কি সমস্যা। আর দেখুন বেগুন গাছে অলরেডি বেগুন চলে এসেছে, দেখুন কয়েকটা করে বেগুন নিচে নেমে গেছে, মানে এগুলো দেখেই বোঝা যায় যে বেগুন হচ্ছে। তো এই সময় মানে এই পর্যায়ে যদি বেগুন গাছের এইরকম সমস্যা হয় তাহলে কার ভালো লাগবে বলুন? সত্যি এটা মেনে নেওয়াই কষ্টকর। আমি তো নিমের পাতা বেটে সেখানকার রস এবং মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একখানে করে, তারপরে একটু মানে কাপড় কাচা পাউডার নিয়ে সব মিক্সড করে স্প্রে করেও সব গাছে দিয়েছি, তারপরেও কি কোনো পোকা হতে পারে? আসলে আমি চিন্তা করে পাচ্ছি না। তো যাই হোক, আর এদিকে কিছু শিউলি ফুল কুড়িয়ে নিয়ে তারপর আবার গাছের গোড়ায় দিয়ে দিলাম, আসলে ফুলটা কুড়োতে খুবই ভালো লাগে। আর এদিকে মরিচ গাছে এখন আর খুব বেশি মরিচ হচ্ছে না, তবে আমার কয়েকটা চারা রেডি হয়ে গেলে আমি এগুলোকে আর রাখবো না, শুধু রেখেছি কারণ কয়েকটা মরিচ হারভেস্ট করে আমরা মাঝে মাঝে একটু ভাতের সঙ্গে খেতে পারি, বা কোনো কিছু যখন ভর্তা করি তখন দিলে খুবই ভালো লাগে, কারণ বাড়িতে করা মরিচের একটা ঘ্রাণ থাকে আলাদা, যেগুলোতে মানে জৈবতে করা, তো কোনো সার দেওয়া হয় না বা স্প্রে করা হয় না।
যাই হোক, যার কারণে এই মরিচটা এখনও রয়েছে। আর আমার যতক্ষণ মরিচ গাছ রেডি হবে না আমি ততক্ষণ এই গাছগুলোকে রাখবো। আর এদিকে করলা গাছেও বেশ অনেকগুলো করলা বড় হচ্ছে, মনে হচ্ছে কাল পরশু তোলা যাবে। ইচ্ছা করলে এখনও তোলা যাবে, তবে তুলব না যেহেতু প্রথম ফলন। তো আমি কয়েকদিন পরেই তুলব, পুষ্ট করে তুলব। আর প্রথমটা আমি তুলে নিজে রান্না করব, আল্লাহ বাঁচা রাখলে যদি রেজেকে থাকে। আর পরবর্তীতে আমি তুলে তুলে সবাইকে গিফট করব। তো সবাই দোয়া করবেন যেন সবাইকে গিফট করতে পারি, সবাইকে দিতে পারি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বাগানে ফুলের কিন্তু কমতি নেই। দেখুন, গোলাপ গাছে প্রচুর গোলাপ এসেছে এবং নয়নতারা গাছে তো নয়নতারা ফুটতেছেই এবং কালারেও রয়েছে। দেখুন, 3 কালারের নয়নতারা, 4 কালারের। তো যাই হোক, আর চন্দ্রমল্লিকাগুলো কিন্তু দেখার মতো হচ্ছে। একটাতে তো কুড়ি চলে এসেছে আর বাকিগুলো অবশ্য এখনও কাটিং করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।